টাইগার, আপনাকে দেখে খুব ভালো লাগলো। এখন যেহেতু আপনি ফিরে এসেছেন, আপনি অবশ্যই আমাদের সমস্যার সমাধান করে দেবেন। সেটা তো করবই, কিন্তু প্রথমেই আপনাকে আপনার স্টাফদের একটা শিক্ষা দিতে হবে, কারণ আমি যদি আমার নিজের স্টাইলে শিক্ষা দিই তাহলে আপনি জানেন কি হতে পারে। কি হয়েছে, তারা কি করেছে? আর অভিনবের সঙ্গে যা যা হয়েছে সে সব কিছুই সে ম্যানেজারকে বলল। ম্যানেজারের রক্ত গরম হয়ে গেল। এক কালো চশমা পরা মানুষ দাঁড়িয়েছিল। তার চোখে সানগ্লাস এবং গলায় সোনার চেন ছিল। আমরা এখনই খবর পেলাম যে টাইগার ফিরে এসেছে। আপনি যদি বলেন। এখন না, সে তো মাত্র এসেছে, তাকে একটু লাফাতে দাও। আর হ্যাঁ, এবার ভুলেও তাকে খাঁচায় ভরার ভুল করো না। যখন ম্যানেজার জানতে পারল প্রণব অভিনবের সঙ্গে কি করেছে, তার রক্ত ফুটতে লাগল। যদিও তার মাথা ব্যাংকের কম্পিউটার চালাতো, আজ তার হৃদয় থেকে গুলি বেরোচ্ছে। তার সাহস কিভাবে হলো? আমি এখনই ওকে দেখে নিচ্ছি। সে প্রণবকে গুলির গতিতে তার কেবিনে আসতে বলল। ঠিক তখনই প্রণব এসে গেল। তুমি কি করেছো? কে তোমাকে বলেছিল এই ভদ্রলোকের আনা চেক ছিঁড়তে? স্যার, এই লোকটা একটা ডেলিভারি বয়। নকল চেক নিয়ে ব্যাংকে এসেছে। আমরা বুঝি লটারির দোকান চালাই, আর আমি কম্পিউটারে চেকের তথ্য দেখেছি, কোনো ডেটা ম্যাচ করেনি। সত্যি বলছো? হ্যাঁ স্যার, তুমি জানো এই ডেলিভারি বয় যে চেক এনেছে তা কার? একরাম স্যারের। কি স্যার? হ্যাঁ, আর তুমি তার সঙ্গে যা করেছো সেটা এক ব্যাপার, কিন্তু জানো একরাম স্যার জানতে পারলে তিনি তোমার সঙ্গে কি করবেন? চেকটা কোথায়? স্যার, এই নিন চেক। সাহস তো কম নয় তোমার। এখন একটা কাজ করো, টেপ দিয়ে চেকটার প্রতিটা টুকরো জোড়া লাগাও, সাবধানে। জি স্যার। আর এই কাজটা শেষ হলেই তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তুমি ফায়ার্ড। স্যার, কিন্তু আমি কি করেছি? আমি যে বললাম তোমাকে ফায়ার করছি তা শুনলে, কিন্তু তার আগে আমি কি বললাম সেটা শুনলে না? যদি জানতো টুকরো জোড়া লাগাতে হবে তাহলে এতটা ছিঁড়তই না। প্রণব ম্যানেজারের দিকে তাকাল। এই চেক আকরাম স্যারের, ঠিক মতো জোড়া লাগাও। আর যদি একটু ভুলও করো, আমি তোমাকে এমন লাথি মেরে বের করব যে পৃথিবীর কোনো ব্যাংকেও আর চাকরি পাবে না। বের হও। প্রণব নার্ভাস হয়ে অভিনবের দিকে তাকাল। চেকটা আকরামের আর ম্যানেজারের ভাষা, এই দুটোর ধাক্কায় সে স্তব্ধ। সে তারপর চেকের টুকরোগুলো জোড়া লাগাতে শুরু করল। অভিনবের মনে হলো সে তো অভিযোগ নিয়ে ম্যানেজারের কাছে এসেছে, কিন্তু কে জানে এর আগে অভিনবকে প্রণব এমনভাবে কত অপমান করেছে। এদিকে প্রণবের মাথায় ঢুকছিল না কেন বলরাজ আর ম্যানেজার এক জীর্ণ ডেলিভারি বয়কে সাহায্য করছে। অবশেষে প্রণব অনেক কষ্টে চেকটাকে জোড়া লাগাল। আমি সত্যিই খুব দুঃখিত। তা টাইগার এত বছর কোথায় ছিলেন? আপনি বলুন, আমার বাবার সঙ্গে কিভাবে যুক্ত? আমি তার টিমের একজন সদস্য। শোনো, টাইগার ফিরে এসেছে ঠিকই, কিন্তু মন্টি আসা পর্যন্ত কেউ যেন কোনোভাবে পি না পায়। ঠিক কথা স্যার। আমাদের সিংহদের দলে একটা নেকড়ে ঢুকে পড়েছে, আর সে আমাদের সব তথ্য শত্রুদের দেবে। তাই সাবধানে থাকতে হবে টাইগার। নেকড়ে মানে গুপ্তচর? হ্যাঁ, মন্টি তোমাকে সব বিস্তারিত বলবে। তার আগে তুমি গুহা থেকে বেরোবে না, আর বের হলেও অন্ধকারেই থাকবে। এই মাঝে আমরা খুঁজে বের করব তোমার বাবা সঞ্জয়ের খুনিকে, আর এই নেকড়েকেও। অভিনবের মাথায় একটাই নাম ঘুরছিল, মন্টি। যেভাবে রানা সঞ্জয়কে বিশ্বাসঘাতকতা করেছিল, অভিনব নিশ্চিত ছিল মন্টিও তার বাবার পথেই হাঁটবে। রানাকে নিজেদের লোক ভাবার জন্য সে লোকগুলোর ওপর করুণা হলো। এই দলে আর কে কে আছে যাদের সঙ্গে আমার দেখা হয়নি? তুমি আমার সঙ্গে আর আকরামের সঙ্গে তো দেখা হয়েছ। দেখো, এরা বাকিরা ইক্কা, পার্কার, এলাইনা, তিনজন বাকি। এলাইনা,
মানে আমাদের দলে একটা মেয়েও আছে? হ্যাঁ, তার আগে তার মা এই জায়গায় ছিলেন। তিনি 1 বছর আগে মারা গেছেন, তাই এখন এলাইনা তার জায়গায়। সে শুধু একটা মেয়ে নয়, সে আগুন, হাঁটতে থাকা অঙ্গার, ঝড়। এলাইনার মতো মেয়ে আমি জীবনে দেখিনি। তার কাছে সৌন্দর্য, বুদ্ধি আর তেবার তিনটাই আছে। আমি কিছুই বুঝতে পারছি না। সে খুব জেদি। তার জেদ আমার নিজের জেদকেও ছোট করে দেয়। টেকনিক্যালি সে আমাদের গ্রুপের একমাত্র মেয়ে, কিন্তু তাকে হারানো এটা আমাদের দলের কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। এটা শুনে অভিনব বুঝে গেল বলরাজ কাকে ইঙ্গিত করছে। এলাইনাকে বোঝানো যে সে টাইগার, এটা অভিনবের জন্য খুব কঠিন হতে চলেছে। কিন্তু অভিনব এই চ্যালেঞ্জটা উপভোগ করছিল। এলাইনার সাথে দেখা করার ইচ্ছে তার আরও বাড়ছিল। ঠিক তখনই ম্যানেজার ডিকে বলল, তুমি খুব শীঘ্রই তার সাথে দেখা করবে, কিন্তু সে তোমার সাথে দেখা করবে কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় না টাইগারের পক্ষে তাকে বোঝানো খুব কঠিন হবে। এই ছেলেটা আমার ভাবনার থেকেও আলাদা। ডিকের কান খাড়া হয়ে গেল। বলরাজ স্যার, মনে হচ্ছে টাইগার আপনাকেই রিংয়ের মধ্যে ফেলে দিয়েছে, তাই না? এটা শুনে বলরাজ হো হো করে হেসে উঠল এবং মাথা নেড়ে হ্যাঁ বলল। আচ্ছা টাইগার, এখন তোমার কত টাকা দরকার? আমি দিয়ে দিচ্ছি। পরে আকরাম স্যারের অফিস থেকে চেকটা রি-ইস্যু করিয়ে নেব। এখনই আমার 1 কোটি টাকা দরকার। 49 কোটি আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ঠিক আছে, করে দিচ্ছি। এটা শুনে ডিকে তার টাকার ব্যবস্থা করতে বেরিয়ে গেল। এই এলিনার ব্যাপারে তুমি আর কি জানো? সে যেই হোক, আমি সবই জানি, কিন্তু একই সাথে কিছুই জানি না। বলরাজ, তুমি বুঝছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। শুধু তাকে রাগার সুযোগ দিও না, আর তার পেছনে কোনো কুকুরের মতো লেজ নেড়ে ঘুরবে না, আর কখনো মজা করবে না। সে জোকস করা লোকজনকে মেরে ফেলে। আচ্ছা, এখন তোমার একটা গাড়ি দরকার টাইগার। আমি আমার ম্যানেজারকে বলে দিয়েছি, সোজা গ্লো মোটরসে চলে যাও, তোমার জন্য একটা গাড়ি অপেক্ষা করছে। টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি। তুমি দায়িত্ব নেওয়ার পর আমাকে ডাবল দিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। সে ব্যাংক থেকে টাকা নিয়ে নিল। তাড়াহুড়োয় সে বলরাজকে জিজ্ঞেস করতেই ভুলে গেল বলরাজ তার জন্য কোন গাড়ি বুক করেছে। ভেতরে ঢুকতেই সে দেখল শোরুম ম্যানেজার দরজায় দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছে। মিস্টার অভিনব গ্রেওয়াল স্যার, দয়া করে আসুন, চলুন। কিছুক্ষণ পর অভিনব এক গ্যারেজে পৌঁছাল। ম্যানেজার তাকে তার গাড়ির কাছে নিয়ে গেল। এই গাড়িটাই আমি কাগজপত্র তৈরি করাচ্ছি, ততক্ষণ আপনি গাড়িটা দেখে নিন। এটা খুবই দামি গাড়ি ছিল। বলরাজ ইচ্ছা করে এটাকে পুরনো সাজিয়ে দিয়েছিল, যাতে অভিনবকে দেখে কেউ সন্দেহ না করে। কিন্তু গাড়ির ভেতরে তাকাতেই অভিনবের খুব ভালো লাগলো। হ্যালো অভিনব, তুমি গাড়ি কিনছো? তুমি কে আর কি চাই তোমার? আরে আমি চাহা, তোমার স্ত্রীর বান্ধবী। আকরামের পার্টিতে অভিনব চাহাতকে দেখেছিল, যদিও কথা হয়নি, কিন্তু পার্টি জুড়ে সে অভিনবের দিকে তাকিয়েই ছিল। সে নিশ্চিত ছিল অভিনব আসলে যা দেখাচ্ছে সে তেমন নয়। আর প্রশ্নটা, তুমি এখানে গাড়ি কিনতে এলে কি করে?
অনন্যা তো বলেছিল তুমি গরিব। আমি গরিব, এটা আমি আমার বসের জন্য কিনছি। চাহাত একটু তাকিয়ে রইল। নিশ্চিত তুমি মিথ্যে বলছো না? কেন আমি মিথ্যে বলবো? জানি না, একটা কাজ করি, অনন্যাকেও এখানে ডেকে নিই। সে দূর থেকে হলেও তোমাকে গাড়িতে দেখলে খুব খুশি হবে। না না, তাকে এখানে কি দরকার? তাকে বিরক্ত করে লাভ কি? তুমি বলো, আমি তোমার জন্য কিছু করতে পারি কি? তুমি আমাকে একটা ট্রিট দিতে পারো। আমাকে ট্রিটে নিয়ে যাবে না? দেখো, আমি তোমার স্ত্রীর বান্ধবী, আর আমি মনে করি না তুমি আমাকে না বলবে। অভিনব কিছু বলার আগেই চাহাত গাড়ির দরজা খুলে পাশের সিটে গিয়ে বসে পড়ল। ঠিক তখনই ম্যানেজার কাগজগুলো নিয়ে এসে অভিনবের হাতে দিল। অভিনব ড্রাইভিং সিটে গিয়ে বসল। সে জানত চাহাত নিজেও একটি ধনী পরিবার থেকে আসে, তাই সে ঠিক করল তাকে আকরামের কোনো একটি হোটেলে নিয়ে যাবে। পুরো পথে চাহাত অভিনবের দিকেই তাকিয়েছিল। অভিনব বুঝতে পারছিল না সে আসলে কি চাইছে। অভিনব গাড়ি নিয়ে আকরামের হোটেলের নিচে এসে পার্ক করল। ব্যবসাতে আকরাম কারো কথা শোনে না, বুঝলে? আচ্ছা, পরে ফোন করছি। টাইগার। ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল। সে দেখল আকরাম ফোন করেছে। আকরাম! হ্যালো টাইগার, কি হয়েছে? তোমার গাড়িকে আমার অফিসের নিচে আসতে দেখলাম। সব ঠিক আছে তো? আসলে আমি হোটেলে কারোর সাথে লাঞ্চ করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। একটা কাজ করো, আগে আমার অফিসে উঠে আসো। আমি তোমাকে আমার ভিআইপি কার্ড দিয়ে দিচ্ছি। তোমরা দুজনেই ভিআইপি ট্রিটমেন্ট পাবে। কি হলো, চলবো না? তুমি একটু অপেক্ষা করো, আমার কিছু জরুরি কাজ আছে। তাকে যেতে দেখেই চাহাত বুঝে গেল যে এই জায়গাটা আকরামের অফিস। কিন্তু অভিনব সেখানে কি করতে যাচ্ছে, আর আকরামই বা তাকে উঠতে বলল কেন? অভিনবকে নিয়ে চাহাতের সন্দেহ আরও বাড়ছিল। চাহাত কি অভিনবের আসল পরিচয় জেনে ফেলবে? গল্পের বাকিটা জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।